আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে কবি সুফিয়া কামালের তাহারাই পরে মনে কবিতাটি থেকে তোমাদের পড়াবো। আজকের ক্লাসটি উক্ত কবিতার উপর আমার দ্বিতীয় ও শেষ ক্লাস। তাহারাই পরে মনে কবিতাটিতে কবির ব্যক্তিগত জীবনে দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎসবিন্দু। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি মনে যে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে, ছন্দে ও সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনাভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। প্রিয়জন হারানোর চেয়ে বড় কোনো বেদনা নেই। প্রিয়জন হারানোর শোক মানুষকে জীবন ও প্রকৃতির সমূহ আনন্দ থেকে বিচ্যুত করে দেয়। কবি যাকে খুব ভালোবেসেছিলেন, তিনি তাকে ছেড়ে চলে গেলেন। ফলে তার জীবনে নেমে আসে দুঃখের কালো ছায়া। তাহারই পরে মনে কবিতায়ও দেখা যায় বসন্ত কবির মনে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে ব্যর্থ হয়। কারণ প্রিয়জন যখন অসময়ে পৃথিবী থেকে বিদায় নেয়, তখন জীবন প্রকৃতপক্ষে অর্থহীন হয়ে পড়ে। বিষাদ নেমে আসে চারপাশে। আনন্দের উপকরণগুলোও বিষাদময় হয়ে যায়। ঠিক এ সময়ে কবিভক্ত আনমনা কবিকে লক্ষ্য করে বলেন, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এই মোর মিনতি। এই দুটি চরণে রচিয়া লহনা অর্থ কবিতা রচনা বা লিখার কথা বলা হয়েছে। গীতি অর্থ গান বা কাব্য সাধনা। বসন্ত বন্দনা অর্থ বসন্তের আরাধনা বা প্রশংসা। তব কণ্ঠে অর্থ তোমার কণ্ঠে, অর্থাৎ কবির কণ্ঠে। এই মোর মিনতি অর্থ এ আমার অনুরোধ। এখানে প্রিয়জন হারানো অন্যমনস্ক কবিকে কবিভক্ত ঠিক সময়ে বসন্ত বন্দনায় কবিতা রচনা করার অনুরোধ করেছেন। কবিভক্ত শুধু কবির কণ্ঠে বসন্তের প্রশংসাসূচক গান বা কবিতা শুনতে চান। হৃদয়ের গভীর থেকে গভীরতম উৎস থেকে তিনি কবিকে এই অনুরোধ করেন। এবার কবি কিছুটা নড়ে চড়ে বসেন। ভক্তের প্রতি তার লক্ষ্য রয়েছে ঠিকই, অথচ শোকে মুহ্যমান কবি তো কাতর। তাই তো কবি এবার ভক্তকে উদ্দেশ্য করে বলেন, কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। এই কয়টি চরণে কহিল অর্থ বলল। সে অর্থাৎ কবি নিজে। মৃদু মধুস্বরে অর্থাৎ কিছুটা সুমিষ্ট ও মমতাপূর্ণ কণ্ঠে। নাই হলো না হোক এবারে, অর্থাৎ এবার বা এ সময়ে হয়তো বসন্ত বন্দনা না হোক। এখান থেকে আমরা বুঝতে পারি কবির কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা আর রিক্ততার হাহাকার। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির মনোজগতে শূন্যতা বিরাজ করছে। যে তার জীবনে ছায়ার মতো ছিল, তার অনুপস্থিতির বেদনা কবির মনকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিমুখ করে তুলেছে। তাই কবি মৃদুস্বরে এবারের মতো কাব্য সাধনা না করার ইঙ্গিত দেন। ভক্তের কথায় কবি হতচকিত হন।
এই শোকাকুল পরিবেশে কবির তো বসন্ত বন্দনার কথা নয়। তাই কবির মনে ধারণা জন্মে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। তবুও কি কবি বসন্ত বন্দনা করবেন? বসন্তকালের গান রচনা কিংবা গাওয়ার মধ্য দিয়ে কি নিজের কবি সত্তাকে অলঙ্কৃত করবেন? নাকি স্বামী শোকে এবারের মতো বসন্ত বন্দনা তথা কাব্য সাধনা থেকে নিজেকে দূরে রাখবেন? অপরদিকে কবি ভক্ত নাছোড়বান্দা। বসন্তের রূপ ও সৌন্দর্য তাকে মাধুর্যমণ্ডিত করে। সংলাপ নির্ভর এই রচনাটি নাটকীয়তায় ভরপুর। ভক্তকে এক পর্যায়ে কবি বলেন, রহিণী সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়া। অর্থাৎ বসন্ত কোনো এক স্থানে তো স্থির হয়ে থাকেনি। বসন্ত কবিকে তথা প্রকৃতিকেও ভুলে যায়নি। শীতের রিক্ততার শেষে ফাগুনে কবি মনে ঠিকই জানান দেয়, কবিকে স্মরণ করিয়ে দেয় যথাসময়ে। সংলাপ নির্ভর কবিতাটিতে কবিভক্ত এবার কবিকে বলেন, কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। এই কয়টি চরণে কবিভক্তের অভিযোগ ফুটে ওঠে। কবি কি সত্যি বসন্তের উপর অভিমান করেছে? বসন্ত যথাসময়ে স্বরূপে আগমন করলেও কবি তাকে বন্দনার গান দিয়ে বরণ না করায় বসন্ত তার গুরুত্ব হারিয়েছে। কবিভক্ত মনে করেন, বসন্ত কবিদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সময়। কবিরা তাদের বন্দনার গান দ্বারা বসন্তকে সৌন্দর্যমণ্ডিত করে তোলেন। এবার কবিভক্তের প্রতি উত্তরে কবি যা বলেন তা হল, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়? ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন? চরণ কটিতে শাখে অর্থ গাছের শাখায়, পুষ্পারতি অর্থ ফুলের বন্দনা বা নিবেদন, লবেনি অর্থ ফোটেনি, ঋতুর রাজন অর্থ ঋতুর রাজা বসন্ত, অর্ঘ্য বিরোচন অর্থ অঞ্জলি বা উপহার রচনা করা। প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। শিক্ষার্থী, তোমরা মনে রাখবে, সংলাপধর্মী এই কবিতাটি মূলত কবিভক্ত ও কবির মধ্যে কথোপকথনের একটি বর্ণনা। কবিতায় যত স্থানে সে শব্দটি আছে তা দিয়ে মূলত কবিকে বোঝানো হয়েছে। কবি শোকাতুর হয়ে বসন্তের আগমন সত্ত্বেও অবহেলাচ্ছলে ভক্তের প্রশ্নের উত্তর দিচ্ছেন। কবি অবচেতন হলেও একেবারে চেতনা হারিয়ে বসেননি। তাই তো বলেন, বসন্ত ঠিকই তার স্বরূপে প্রকৃতিতে অবস্থান করবে। কবি বা কেন তাকে ব্যর্থ করবেন? স্পষ্টত কবি দেখতে পাচ্ছেন, তাই ভক্তকে জিজ্ঞাসাও করছেন, গাছের শাখায় কি ফুল ফোটেনি? ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে কি ফুল ফোটেনি? অবশ্যই ফুটেছে। অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্যই যেন ফুল ফুটেছে। কবি ভক্তকে আরও প্রশ্ন জুড়িয়ে দেন। মাধবী কুঁড়ি অর্থাৎ বাসন্তীলতা বা তার ফুলে কি গন্ধ নেই? এই ফুলগুলো কি প্রকৃতিতে অঞ্জলি বা উপহার রচনা করেনি? অবশ্যই করেছে।
প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ দিয়ে বসন্তকে বরণ করে। কবিভক্ত কবির এত ব্যাখ্যা বিশ্লেষণ সত্ত্বেও কবির উদাসীনতায় সন্তুষ্ট নন। তাই তো তিনি কবিকে এবার বলেন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা। কবিভক্ত বুঝাতে পারছেন না কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, অথচ কবি বসন্তের আগমনে নিজের ব্যর্থতার দায়ও নিতে রাজি নন। বসন্ত আগমনের সকল লক্ষণগুলো কবি দেখেছেন ঠিকই, কি যেন একটা বিয়োগাত্মক স্মৃতি বারবার কবিকে সেই আনন্দ উৎসব থেকে দূরে সরিয়ে রাখছে। কবির এই অসংলগ্নতায় কবিভক্ত ও ছেড়ে কথা বলেননি। উপেক্ষা করে ঋতুর রাজকে ব্যথা দেওয়ায় কবিভক্ত মনক্ষুণ্ণ হন। ভক্তের এত আকুতি ঠিকই কবিকে আহত করেছে। তাই তো কবি বলেন, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। তাহারেই পড়ে মনে কবিতাটির শেষ কয়টি চরণে কাছে সরে আসি অর্থ কবিভক্তের কাছে এসে বললেন। কুহেলি অর্থ কুয়াশা, উত্তরী অর্থ চাদর, মাঘের সন্ন্যাসী অর্থ শীত ঋতু, পুষ্পশূন্য অর্থ ফুলহীন, রিক্ত অর্থ খালি হাতে। তাহারই পরে মনে অর্থ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনকে মনে পড়ে। শিক্ষার্থী, কবিতাটির আলোচনায় আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকের এই কয়টি উক্তিতে কবিতাটির চূড়ান্ত পরিণতি দেখতে পাচ্ছি। এই পর্যায়ে কবি ভক্তের প্রতি আরও বেশি আন্তরিক, মনের পুরো অভিব্যক্তি তিনি এখানে প্রকাশ করেছেন। ভক্তের অনেকটা কাছে সরে এসে কবি বোঝাতে চান তার মনের কথা। এখানে কবির ব্যক্তিগত জীবনের ছায়াপাত ঘটেছে। কুয়াশার চাদরের নিচে আচ্ছাদিত হয়ে মাঘের সন্ন্যাসী অর্থাৎ শীতকাল তাঁর কাছ থেকে অনেক দূরে চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে ধীরে ধীরে। এ পথ চলা ছিল একান্ত রিক্তহস্ত বা খালি হাতে। কবি কিছুতেই শূন্য হাতে এ চলে যাওয়াকে ভুলতে পারছেন না, বারবার তাকে মনে পড়ে। মাঘের সন্ন্যাসী তথা এই শীত ঋতু কবির ব্যক্তিগত জীবনের সাথে জড়িত। কুয়াশার চাদরে জড়িয়েছে সে গায়ে। কবি জানেন শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ। গাছের পাতা ঝরে পড়ে শীতকালে, গাছ হয় ফুলহীন। শীতের এই রূপ বসন্তের বিপরীতে অবস্থান করে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা বা শূন্যতার দিকে। শীত যেন সর্বশূন্য সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পাতা ফুলহীন দিগন্তের পথে চলে গেছে। তাই কবির মনে জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণের ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত আজ। তাঁর কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারেনি। বসন্তের সৌন্দর্য তাঁর কাছে অর্থহীন। তার মনে কোনো আবেদন জাগাতে পারছে না।
প্রসঙ্গত উল্লেখ্য, কবি সুফিয়া কামালের প্রথম স্বামী ও তাঁর কাব্য সাধনার প্রেরণার পুরুষ আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এই কবিতায় ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, কবি সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটির উপর আমার পুরো আলোচনা এতটুকুই। পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে তোমরা বারবার কবিতাটি অধ্যয়ন করবে। কবি পরিচিতি, পাঠ পরিচিতি বা মূল ভাব অনেক বেশি যত্ন সহকারে অনুশীলন করবে তোমরা। কবিতাটির উপর আমার আলোচনার দুটি ক্লাসও হৃদয়ঙ্গম করবে। আশা করছি তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো। আল্লাহ সকলকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।